আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের একটি শব্দ রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। এটি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে এটি থামছে না। এর কারণ হলো রিসেট যে শব্দটি যে ভাষায় বলা হোক আর যে উদ্দেশ্যে বলা হোক না কেন, এটি যেভাবে আমাদের কাছে এসেছে, সাধারণ মানুষের কাছে এসেছে, তা প্রত্যেকটা মানুষকে আতঙ্কিত করে তুলেছে। যারা মুক্তিযুদ্ধের সমর্থক, মুক্তিযুদ্ধে যারা ৩০ লাখ শহীদ হয়েছেন বলে যারা বিশ্বাস করেন, এমনকি যারা এ কথাও বলেন যে ৩০ লাখ নয়, এটা ৩ লাখ, বঙ্গবন্ধু ভুল করে ৩ লাখের পরিবর্তে ৩০ লাখ বলে ফেলেছেন, তারাও চিন্তা করেন যে এত বড় একটা মুক্তিযুদ্ধ ৯ মাস ধরে আমরা লড়াই করলাম, এত মা বোনের ইজ্জত গেল, এত প্রাণহানি হলো, আমরা একটা স্বাধীন দেশের ভূখণ্ড পেলাম, একটা পতাকা পেলাম, এবং বিশ্বের একটা পরাশক্তির সঙ্গে সেভেন্থ লার্জেস্ট মিলিটারি, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করে যে বিজয়ী হলাম। বিশ্বের যে কয়টি দেশ, খুব অল্প কয়টি দেশ সরাসরি লড়াই করে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ। আর অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন ভারত স্বাধীন হয়েছে, তাকে যুদ্ধ করতে হয়নি, এমনি তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ ব্রিটিশরা এমনি দিয়ে দিয়েছে। পাকিস্তান স্বাধীন হয়েছে, ব্রিটিশরা দিয়ে দিয়েছে। তো এরকম সরাসরি যুদ্ধ করেছে দখলদারদের সঙ্গে। তার মধ্যে বাংলাদেশ একেবারে হাতে গোনা বিশ্বের যে কয়টি জাতিগোষ্ঠী রয়েছে যারা এই যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছেন, তাদের মধ্যে বাংলাদেশ প্রধানতম। ফলে 1971 সনে বাংলাদেশের তেমন কোনো পরিচিতি ছিল না, কিন্তু কেবলই মাত্র যুদ্ধের কারণে, কেবলই মাত্র স্বাধীনতা যুদ্ধের কারণে, মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এই দুটো নাম যুগপৎভাবে বিশ্বের সকল মঞ্চে আলোকবর্তিকা হিসেবে কাজ করত। বঙ্গবন্ধু যখন জাতিসংঘে গেলেন, কিংবা আলজিয়ার্সের তিনি যে জোট নিরপেক্ষ সম্মেলনে গেলেন, কিংবা আপনি ধরুন ওআইসি সম্মেলনে গেলেন, তখন ওই সময়টাতে বঙ্গবন্ধুর যে ছবিগুলো বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আপনি দেখেন যে সেই বঙ্গবন্ধুর যে স্মার্টনেস, তার যে পারফরমেন্স, তার পাশে বিশ্ব নেতাদের যে আভিজাত্য, আনুগত্য, তারা সবাই বঙ্গবন্ধুকে বিশ্ব নেতা হিসেবে কিন্তু ওই সময়টাতে মেনে নিয়েছিলেন। আপনি ছবি দেখলে বুঝতে পারবেন। তো এটা বঙ্গবন্ধুর জন্য নয়, এটি এই যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই সাধারণ মানুষের অংশগ্রহণের কারণে সমস্ত রেসপেক্ট, এই রেসপেক্টের যে ঝুড়ি, এটি বঙ্গবন্ধুর মাথার উপর ছিল, এই কারণে তিনি এতটা সম্মানিত হয়েছিলেন। অন্যদিকে ধরুন যে দুজন মানুষ, বিশ্বরা 3 জন মানুষের কথাই বা 4 জনের কথা আমি বলি, যেমন ফিদেল ক্যাস্ট্রো কিউবার, তারপর চে গুয়েভারা, তিনিও নিকারাগুয়া, কিউবা এই অঞ্চলে তিনি যুদ্ধ করেছেন, গেরিলা যোদ্ধা। তারপর ইয়াসির আরাফাত এবং নেলসন ম্যান্ডেলা। তো তাদের যোদ্ধা হিসেবে যে বর্ণাঢ্য ক্যারিয়ার, তো সেই ক্যারিয়ার কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে ছিল না। বঙ্গবন্ধু যোদ্ধা ছিলেন না, তিনি রাজনৈতিক নেতা ছিলেন। কিন্তু সেই কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে বঙ্গবন্ধুর ছবি, ইয়াসির আরাফাতের সঙ্গে বঙ্গবন্ধুর ছবি আপনি দেখলেই বুঝতে পারবেন যে সেখানে তারা এই বাংলাদেশকে কিভাবে মর্যাদা দিয়েছিল। এখন অনেক লোক আওয়ামী লীগ করেন না, জামাত করেন, কিন্তু আমি জামাতের লোকের মধ্যে দেখেছি যে বঙ্গবন্ধুর এই যে মর্যাদা বা তার যে ব্যক্তিত্ব, এই জিনিসগুলো জামাতরা শ্রদ্ধার চোখে দেখে। জামাত সরাসরি স্বাধীনতা বিরোধিতা করেছে, তাদের মধ্যে রাজাকার ছিল, আলবদর ছিল, আসাম ছিল, কিন্তু মহান মুক্তিযুদ্ধের যে ত্যাগ এবং তিতিক্ষা, এটাকে নিয়ে অসম্মানজনক আচরণ কথা এখনো জামাতের লোক কিন্তু বলেনি।
কোনো রাজাকারও বলেনি, এখন পর্যন্ত কোনো রাজাকার বলেনি রাজাকারের মুখ দিয়ে। তো কাজেই সেই মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা কিভাবে রিসেট করব? যেটা সেট করা আছে, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, মানে আধুনিক প্রযুক্তি অনুযায়ী রিসেট বলতে যেটা বোঝায় সেটা হলো অরিজিনাল যে সেট আপ রয়েছে সেটা থাকবে, আর বাকি যেগুলো কন্টামিনেট করা হয়েছে, নতুন সংযুক্ত করা হয়েছে, সেগুলো মুছে যাবে, ফ্যাক্টরি সেট আপে চলে যাবে। এখন সেই রিসেট আপনি যেভাবেই করেন না কেন, ৭১-এর যুদ্ধটা কি হবে, বঙ্গবন্ধুর ভূমিকা কি হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে, মারাত্মক বিতর্ক হচ্ছে। এবং এই বিতর্কর অবসান কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই করতে পারেন। বাইরে আমরা যতই পক্ষে বলি বিপক্ষে বলি, অনেকে এই রিসেট শব্দ দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেভ করার চেষ্টা করছেন, অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করার চেষ্টা করছেন, কিন্তু তিনি যদি এই বক্তব্যটি আবার তার মতো করে সুন্দরভাবে দেন তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যাবে। অন্যথায় এটা নিয়ে রাজনৈতিক বিরোধ তৈরি হবে। আওয়ামী লীগ যেহেতু এখন ব্যাকফুটে আছে, কাজেই বঙ্গবন্ধুকে যদি ফাঁসি দেওয়ার কথা বলা হয়, মরণোত্তর বিচারের কথা বলা হয়, কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের কোনো ভূমিকাই ছিল না, আওয়ামী লীগ রাজাকার ছিল, আওয়ামী লীগ আলবদর ছিল, এই সকল কথাবার্তা বলা হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে গলা উঁচু করে এই মুহূর্তে সেটা প্রতিবাদ করার কিছু নেই। কিন্তু মাঠে তো বিএনপি আছে, মাঠে তো জাসদ আছে, মাঠে সেনাবাহিনী আছে। এর কারণ হলো এই যে ৫ তারিখের আগে যে ঘটনাগুলো ঘটেছে আমাদের জাতীয় জীবনে, যেমন ধরুন মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। যদি পূবের চাঁদ পশ্চিমে উঠে, যদি সবাইকে মেরে ফেলা হয় বিএনপির, তবুও বিএনপি এই চিরসত্যটিকে কখনোই লাঞ্ছিত অপমানিত হতে দেবে না। এবং এখানে রিসেট যদি বলা হয় একবার, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে যে কোনো লোক যদি সাহস থাকে একটু বলে দেখেন তো যে জিয়াউর রহমান সাহেব যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন আমরা এটা রিসেট করতে চাই, এই রিসেট ঘোষণা নিয়ে একটা টু শব্দ করে দেখেন, সারা বাংলাদেশে কিভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে প্রত্যেকটা জনপদ। তো কাজেই এই যে আপনি যখন সব কিছু মানে ৫ তারিখের আগে সব কিছু রিসেট করতে চান, তাহলে তো সেই জিয়াউর রহমান সাহেবের যে স্বাধীনতার ঘোষণা সেটাকেও আপনার রিসেট করতে হবে। তারপর ৭ই নভেম্বর সেটাকে আপনি কিভাবে রিসেট করবেন? সিপাহী জনতার যদি বিপ্লব না হতো, তাহলে যে বিশৃঙ্খল খন্দকার মোশতাক সরকারের সময়টাতে ছিল, এভাবে যদি দিন ১৫ চলতো, অনলি 15 days, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে যেত এবং বাংলাদেশ সিকিম হয়ে যেত, বাংলাদেশ কাশ্মীর হয়ে যেত, বাংলাদেশ হায়দ্রাবাদ হয়ে যেত। তো ও যে জনতা এবং যে সেনাবাহিনী নভেম্বর মাসের ৭ তারিখে এত বড় একটা বিপ্লব ঘটালো, সেটাকে আপনি কিভাবে রিসেট করবেন? এবং এই ৭ই নভেম্বরকে রিসেট করতে গিয়েই কিন্তু আওয়ামী লীগের যে মহাবিপর্যয়, সেই মহাবিপর্যয় শুরু হয়ে গেছে। তারা কখনোই ৭ই নভেম্বরকে স্বীকার করতে চায়নি। তারা জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা সেটাকে রিসেট করতে চেয়েছে, মীমাংসিত বিষয় রিসেট করতে চেয়েছে, ফলে যা হবার তাদের তাই হয়েছে। এখন আপনি রিসেট করতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যারা সহযোগী রয়েছেন, তারা এই ৭ই নভেম্বরের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? তারপর এই যে জেল হত্যা দিবস, জেল হত্যা দিবসকে আপনি কিভাবে রিসেট করবেন? জাতীয় ৪ নেতাকে যে হত্যা করা হলো সেটাকে আপনি কিভাবে রিসেট করবেন? কিংবা ধরুন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সকল যুদ্ধ অপরাধীদের কে বিচার করা হলো, এটাকে জামাত বলে আসছে মব জাস্টিস। জামাত এটা মানছে না, এবং জামাত যদি কখনো ক্ষমতায় যায় এটার পুনর্বিচার জামাত করবে। এবং এই ঘটনার সাথে জড়িত, অর্থাৎ এখানে যারা বিচার করেছেন, যারা কৌশলী ছিলেন, সবাইকেই জামাত বিচারের আওতায় আনবে। এটাকে আপনি কি করে রিসেট করবেন? আপনি যদি জামাতকে বলতে যান যে ঠিক আছে, তোমাদের যে লোকজন গোলাম আজম জেলখানাতে মারা গেছেন, কাদের মোল্লাকে ফাঁসিতে লটকানো হয়েছে, তারপর এই আলী হাসান মুজাহিদিকে
মারা হয়েছে, কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে, মীর কাসিমকে ফাঁসি দেওয়া হয়েছে, ফরগেট ইট। আমরা তো 5 তারিখে একটা বিজয় লাভ করেছি, এই বিজয়ের আনন্দে তোমাদের সেটা রিসেট করা হোক। জামাত কেটে মেনে নেবে? কখনই জামাত মেনে নেবে না। বলে দেখেন আপনি, কখনই মেনে নেবে না। এরপর আমরা যে 90-এর একটা গণ অভ্যুত্থান করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, সেটা রিসেট করবেন কিভাবে? আমরা যে নূর হোসেনকে ধারণ করি, সেই শহীদ আবু সাইদকে যেভাবে আমরা স্মরণ করি, 80-র দশকের নূর হোসেনের যে আত্মত্যাগ, এটা কোনো অংশে কম ছিল না, কোনো অংশে ছোট ছিল না। এবং নূর হোসেনকে নিয়ে আমাদের যে মিথ, আমাদের যে আবেগ, এটাকে আপনি রিসেট করবেন কিভাবে? কিংবা 69-এর গণ অভ্যুত্থান, আপনি সেটাকে রিসেট করবেন কিভাবে? শহীদ মতিউরকে কিভাবে রিসেট করবেন? 52-র ভাষা আন্দোলনকে কিভাবে রিসেট করবেন? সালাম, রফিক, বরকতকে কিভাবে রিসেট করবেন? যদি 52-র ভাষা আন্দোলনকে রিসেট করতে হয়, তাহলে তো আপনাকে শহীদ মিনার ভাঙতে হবে। সেটা আপনি রিসেট কিভাবে করবেন? আপনি যদি 16ই ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী যে বিজয়, এটিকে যদি রিসেট করতে চান, তাহলে তো আপনাকে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ, সেটার কি হবে? সেটাকে কিভাবে রিসেট করবেন? ওই স্থাপনাকে কিভাবে রিসেট করবেন? তো কাজেই কথা বললেই বলা যায়, কিন্তু সব কথা সবার মুখে মানায় না। আবার কিছু কথা মুখ দিয়ে বের হয়ে যায়, কিন্তু এই কথাগুলো আবার সময় সুযোগ অনুযায়ী কথাগুলো কিন্তু আবার রিসেট করতে হয়। তো আপনি রিসেট সংক্রান্ত যে কথাগুলো বলে ফেলেছেন, এটা আলটিমেটলি অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলেছে, অনেকগুলো বিভেদ বিসংবাদ তৈরি করে ফেলেছে, অনেককে বিব্রত এবং বিক্ষুব্ধ করে তুলেছে। আপনি চিন্তা করুন, এই যে উর্মি তাবাসসুম নামক যে মেয়েটি, সে হঠাৎ করে আবেগ তাড়িত হয়ে একেবারে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বসলো। সে তো বলতে গেলে এখানে অনেকটা উন্মাদের মতো আচরণ করেছে, যেখানে চাকরি রক্ষার জন্য মানুষ জীবন দেয়, যৌবন দেয়, ইজ্জত দেয়, টাকা দেয়, পয়সা দেয়, কত কিছু করে। আর একটা বিসিএস ম্যাজিস্ট্রেসি চাকরি, এ তো যেন তেন বিষয় নয়। তো একটা বক্তব্য তাকে কতটা বিক্ষুব্ধ করেছে যে সে সরাসরি নিজেকে বলিদানের পর্যায়ে সে নিয়ে গেল। এখন অনেকে বলার চেষ্টা করছেন যে উর্মি তো আওয়ামী লীগের রিক্রুট। আরে বাবা, আওয়ামী লীগের রিক্রুট হলো হারুন, আওয়ামী লীগের রিক্রুট বিপ্লব, আওয়ামী লীগের যারা বড় বড় রিক্রুটমেন্ট, তারা তো সব গড়তে গেছে। যারা দুর্নীতি করেছে তারা কেউ, এখন শেখ হাসিনাকে যত বেশি গালাগালি করা হচ্ছে, শেখ হাসিনার যারা রিক্রুটমেন্ট, তারা শেখ হাসিনাকে বেশি গালাগালি করছে। কিন্তু উর্মিদের মতো যারা আছে, তাদের যদি দুর্নীতি থাকতো, শেখ হাসিনার রিক্রুটমেন্ট থাকতো, তারা সবার আগে মুখ বন্ধ রাখতো, জবান বন্ধ রাখতো। এই সোজা জিনিসটা, এই সোজা ব্যাকরণটাকে আপনি বুঝতে পারেন না? আমরা কি বুঝতে পারি না যে একটা শব্দ, একটা শব্দমালা কোথায় নিয়ে যাচ্ছে? আপনি হয়তো একটা বক্তব্য দিয়ে বা একটা শব্দ উচ্চারণ করে আপনি কুল্লো খালাস, কিন্তু এখন দেখেন যে উর্মি মেয়েটা, তার চাকরি গেল, তার পরবর্তী জীবনে আর কি হবে? সব জায়গার সে গালাগালি খাচ্ছে, তার জীবনটা তছনছ হয়ে গেছে শুধুমাত্র একটা শব্দ উচ্চারণের কারণে। সো ইউ মাস্ট বি কেয়ারফুল। আমি গোলাম মোল্লা রনি একটা কথা বললাম, তাতে কিছু আসে যায় না, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আপনি দেখুন একটা মাত্র রাজাকার শব্দ উচ্চারণ করার জন্য শেখ হাসিনার কি অধঃপতন হলো। এই এক রাজাকারের বাচ্চা, এই শব্দটি বলার কারণে কি অবস্থা হলো। এবং এই রাজাকার শব্দটিকে মার্কেটিং করার জন্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কি নির্মম পরিণতি হলো। তো সেখানে আপনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের ব্যাখ্যা দয়া করে আপনি দিন, সুন্দর করে আপনার পবিত্র জবান থেকে দিন। আমরা এখন আপনাকে পবিত্র জবান বলছি, আপনার জবানকে পবিত্র বলছি। আপনি সম্মানিত মানুষ, বয়স্ক মানুষ, এবং আপনি যেভাবে হোক না কেন দেশে বিদেশে যে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা কেন আপনার ব্যাপারে বিক্ষুব্ধ থাকবো? আপনার কথা নিয়ে কেন আমরা সমালোচনা করবো? আমাদের কেন এই স্পর্ধা হবে? আপনি উর্মির কথা বাদ দিলাম, আমার কেন আপনাকে নিয়ে স্পর্ধা হবে? আপনাকে সমালোচনা করার জন্য তো আমরা সেই 2009 থেকে আমি সংসদ সদস্য ছিলাম। আমার তো শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হওয়ার কথা না, মন্ত্রী হওয়ার, কাছাকাছি যাওয়ার অনেক সুযোগ ছিল। তারপরে 2014 সনে আমি কেন মনোনয়নও চাইলাম না? 2014 সন থেকে আমার ব্যবসা বাণিজ্য,
আমার উপর যে নির্যাতন, জুলুম, স্টিম রোলার চলেছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার সাথে আমি কোনো অংশে কম ক্ষতিগ্রস্ত হইনি, শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে। আপনার আশ্রয়স্থল ছিল লন্ডন, আমেরিকা। আমার বাংলাদেশের বাইরে যাওয়ার মতো কোনো জায়গা নেই, কোথাও নেই। আমি একদিন পরিশ্রম না করে বসে খাওয়ার মতো আমার কোনো অবস্থা নেই। আমাকে প্রতিদিন অফিস করতে হয়, কাজ করতে হয়। এই আমার যে বেঁচে থাকার যে স্বপ্ন, এটা শেখ হাসিনা শেষ করে দিয়েছিল। তো সেই শেখ হাসিনা চলে যাওয়ার পর আমার তো উচিত আপনাকে মাথায় করে নাচা। আমি আপনাকে মাথায় করে না নেচে এই যে আপনার যে কথা বলছি, আপনার রিসেট বাটন নিয়ে কথা বলছি, এটা রিদম বুঝতে হবে যে কেন আমি এই কথা বলছি। এই কারণ হলো আপনি আমাদের ভালোবাসার বস্তু, আমাদের শ্রমের ফসল, আমাদের ত্যাগ এবং তিতিক্ষার বিমূর্ত প্রতীক। কাজেই আপনাকে ব্যর্থ হওয়া চলবে না। কথা বলতে হবে ভেবেচিন্তে, এবং কোনো কারণে কোনো কথা যদি বেফাঁস হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটা আপনি অ্যামেন্ডমেন্ট করে নিন। কিচ্ছু আসে যায় না, কথার অ্যামেন্ডমেন্ট করলে কিচ্ছু আসে যায় না। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুন।